জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি তৌহিদুর রহমান। জুলাই আগস্টের আন্দোলনে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন বিষয়ে জাতিসংঘের স্বাধীন তদন্ত প্রতিবেদন প্রকাশিত হবে বৃহস্পতিবার। জেনেভায় অবস্থিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এটি প্রকাশ করবে হাই কমিশন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক সংবাদ সম্মেলনটিতে উদ্বোধনী বক্তব্য রাখবেন। এছাড়া প্যানেল সদস্য হিসেবে আরও উপস্থিত থাকবেন এশিয়া প্রান্ত মহাসাগরীয় অঞ্চল প্রধান রোরি মঙ্গোভান, মানবাধিকার কর্মকর্তা জ্যোৎস্না পোদ্দেল ও প্রধান মুখপাত্র রাভিন শ্যামদাসিনী। ছাত্র জনতার আন্দোলন কতটা নৃশংসভাবে দমনের চেষ্টা করেছিল পতিত আওয়ামী লীগ সরকার, সে বিষয়ে 1 মাস বাংলাদেশে তদন্ত করেছে জাতিসংঘের তদন্ত অনুসন্ধান দল। ঢাকা, চট্টগ্রাম ও রংপুর সহ দেশটির 8টি বিভাগীয় শহর ঘুরে সহিংসতার শিকার ব্যক্তি, ভুক্তভোগীদের স্বজন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষী নেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের তদন্ত ও তথ্যপত্র সংগ্রহ করেছে তারা। সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। দুদিনের শুধু গাজীপুরে 182 জনকে আটক করেছে পুলিশ। রোববার রাত থেকে সকাল পর্যন্ত আটক করা হয় 100 জনকে। এর মধ্যে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 79 জনকে আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও 21 আওয়ামী লীগ নেতাকে আটক করে জেলা পুলিশ। রাতে শ্রীপুর থেকে সিরাজগঞ্জ 6 আসনের আওয়ামী লীগ সাবেক এমপি চয়ন ইসলাম ও রাজধানীর উত্তরা 10 নম্বর থেকে গাজীপুর মহানগর যুব মহালীগের সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার অনুকে গ্রেপ্তার করে পুলিশ। একই সময় ময়মনসিংহের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 16 জনকে আটক করা হয়। আর সিলেটে যৌথ বাহিনীর অপারেশনে আটক করা হয় 2 জনকে। এছাড়া সিলেটে কৃষি বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহসভাপতি অয়ন দাসকে আটক করে মহানগর পুলিশ। সাতক্ষীরার শ্যামনগরে যৌথ অভিযানে একটি বন্দুক ও দেশীয় অস্ত্রসহ 2 জনকে আটক করা হয়। এদিকে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বগুড়া পুলিশের অভিযান 15 জন ও বরিশালে 3 জনকে আটক করা হয়। রাজধানীর 21টি রুটে বাস কাউন্টার ও টিকেটিং পদ্ধতিতে সেবা কার্যক্রম নিয়ে মালিক ও পরিবহন শ্রমিকরা একমত না হওয়ায় সড়কে গণপরিবহনের চলাচল কম। এ নিয়ে আরও জানতে উত্তরার আজিমপুর থেকে যুক্ত হচ্ছেন গালিব ইবনে রিয়াজ। গালিব, কোন কোন ইস্যুতে মানবাধিকার বাস মালিকদের মধ্যে বাস চলাচল স্বাভাবিক রাখতে কোন উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা? তৌহিদ, সকাল থেকে আমরা যেটি দেখতে পেয়েছি যে আজ থেকে 4 দিন আগে গত 7 তারিখ থেকে কিন্তু এই যে 21টি রুটে, বিশেষ করে গাজীপুর কিংবা উত্তরা আবদুল্লাপুর থেকে যেসব বাস ঢাকা শহরে ভেতরে প্রবেশ করে, সেই বাসগুলোকে 21 রুটে ভাগ করে সেখানে প্রায় 2600 বাসের মতো তাদেরকে কাউন্টার এবং টিকেটিং সিস্টেমের মধ্যে নিয়ে আসা হয়। এবং সেদিন সড়ক যারা বাস মালিক সমিতির যারা রয়েছেন তারা বলেছিলেন যে এই সিস্টেমটা আর কিছুদিনের মধ্যেই তারা ঠিক করে ফেলবেন। কিন্তু আজকে সকাল থেকে আমরা যে ঘটনাটি দেখতে পাচ্ছি যে অনেক বাস কাউন্টারই তারা এই সিদ্ধান্ত তারা মানছেন না এবং কিছু কিছু রুটের বাস আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি তারা পুরোপুরি বন্ধ রেখেছে। বিশেষ করে যদি নাম উল্লেখ করেই বলতে হয় তাহলে রায়দা, আকাশ পরিবহন, এদেরকে আমরা সড়কে একেবারেই চলতে দেখিনি। অন্য কিছু পরিবহনের বাস যেমন ভিক্টর, ভিআইপি, এইসব বাসগুলো চলাচল করছে। তার মধ্যেও আমরা দেখতে পেয়েছি যে অনেক জায়গায় যেগুলো বিশেষ করে উত্তরা থেকে যে বাসগুলো প্রবেশ করে সেই বাসগুলোর কাউন্টার প্রত্যেকটি জায়গায় আমরা দেখতে পাইনি। ভিআইপির কাউন্টার যেরকম আমরা এখানে এসে দেখতে পেয়েছিলাম যে এখানে কিন্তু কাউন্টার ছিল এই আজমপুরে বাস স্ট্যান্ডেই, কিন্তু আজকে এসে দেখলাম যে এখানে কাউন্টার নেই এবং রাস্তা থেকেই তারা ডেকেই সে আগের মতো করেই যাত্রী তুলছে। বিশেষ করে সকালবেলা যখন অফিসগামী মানুষজন বের হয়েছিলেন রাস্তায়, তাদের চরম দুর্ভোগে পড়তে হয়। প্রগতি সরণি দিয়ে যে বাসগুলো চলাচল করে সাইদাবাদ কিংবা গুলিস্তান, এই রুটের বাসগুলোতে সব থেকে বেশি যে যাত্রীরা চলাচল করে তাদের দুর্ভোগ আমাদের চোখে পড়েছিল। এখন এই মুহূর্তে যেহেতু দুপুরবেলা খুব একটা যাত্রী রাস্তায় না থাকার কারণে দুর্ভোগ নেই, কিন্তু মালিক শ্রমিকদের মধ্যে যে মতনৈক্য, সেই মতনৈক্যর কারণেই এখন এই সড়কে বাস চলাচল একেবারেই বলা চলে কম।
যে কারণে মানুষের মধ্যে একটা দুর্ভোগ দেখা দিয়েছে। আমি কিছুক্ষণ আগে বাস মালিক সমিতির একজন কর্মকর্তার সাথে কথা বলেছি, তার কাছ থেকে জানতে চেয়েছিলাম যে আসলে ঘটনাটা কি। তিনি বলেছেন যে অনেক মালিকদের সাথে তাদের কথা হচ্ছে এবং যত দ্রুত সম্ভব এই যে এই সেবা কার্যক্রমটা সুন্দর সুশৃঙ্খলভাবে নিয়ে আসা এবং বৃহৎ পরিসরে যে ঢাকার 4টি রুটে তারা এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় সেটি যেন তারা করতে পারে, তার জন্য মালিক শ্রমিকদের মধ্যে যে ঐক্য, সেই ঐক্য তৈরি করার একটা চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। তো তৌহিদ, এই ছিল আমার কাছ থেকে উত্তরা আজমপুর থেকে যে বাস মালিকদের এবং শ্রমিকদের মধ্যে মতনৈক্যের কারণে রাস্তায় বাস চলাচল কম, তার সর্বশেষ। ধন্যবাদ গালিব, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আমাদের সহকর্মী গালিব। এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের সহকর্মী জাহিদের কাছে। এনটিআরসির এর নিবন্ধন 1 থেকে 11তম পরীক্ষার উত্তীর্ণ শিক্ষক হিসেবে নিয়োগের দাবিতে শাহবাগে আন্দোলন চলছে। আরেক পাশে হাইকোর্টের বাতিল হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্তরা মানববন্ধন করছেন। এ নিয়ে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী জাহিদ হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাহিদ, আন্দোলনে থাকা শিক্ষকদের সঙ্গে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? বেসরকারি শিক্ষকদের যে নিয়োগ, এনটিআরসি এর যে নিয়োগটি নিবন্ধিত পরীক্ষা, যেটি নিবন্ধন পরীক্ষা দিয়ে তাদের নিয়োগ পেতে হয়, এখানে 1 থেকে 12তম যতগুলো নিয়োগ হয়েছে সেই নিয়োগে যারা বিভিন্ন বৈষম্য ও দুর্নীতির কারণে বাদ পড়েছেন তাদের দাবির প্রেক্ষিতে যেটা তারা বলছেন যে তারা নানান কারণে বাদ পড়েছেন এই 12টি নিয়োগ থেকে, এবং তারা এখন চাচ্ছেন যে তাদের এই বয়স বিবেচনা করে এন্ট্রি লেভেলে তাদের নিয়োগ দেওয়ার জন্য। সেই দাবিতেই শাহবাগে তারা জড়ো হয়েছেন এবং এনটিআরসির যে নিয়োগ, নিবন্ধিত যে নিয়োগ, সেটি দীর্ঘদিন যাবৎ একটি পরীক্ষার মাধ্যমে চলছে এবং যারা এই পরীক্ষায় মূলত এনটিআরসির যে পরীক্ষা হয় সেই শিক্ষক নিয়োগ পরীক্ষায় যারা উত্তীর্ণ হন তাদেরকেই নিয়োগ দেওয়া হয়। এক্ষেত্রে তাদের দাবি হচ্ছে যে শূন্য পদ পূরণ না করে বিভিন্ন ধরনের বৈষম্য এবং দুর্নীতির কারণে মূলত তারা এই শিক্ষক নিয়োগে তারা বিবেচিত হওয়ার পরেও তাদেরকে নেওয়া হয়নি, তারা উত্তীর্ণ হওয়ার পরেও তাদেরকে নেওয়া হয়নি। এই দাবিতে মূলত তারা অবস্থান কর্মসূচি পালন করছেন শাহবাগের এই জাতীয় জাদুঘরের সামনের সড়কে, এবং সকাল থেকেই তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের দাবি হচ্ছে অতি দ্রুত সময়ের মধ্যে একটি সিস্টেম ডেভেলপ করে, অর্থাৎ ডাটাবেস করে তাদেরকে নিয়োগ দেওয়া হোক এবং 1 থেকে 12তম যেই নিয়োগ পরীক্ষাগুলো হয়েছে শিক্ষকদের, সেই নিয়োগগুলোর মধ্যে তারা বাদ পড়েছেন যারা উত্তীর্ণ হওয়ার পরে, তারা সেই বৈষম্য এবং যে দুর্নীতির শিকার হয়েছেন সেটি তারা বলছেন যে তাদেরকে এখানে দ্রুত নিয়োগ দেওয়া হোক, এটি হচ্ছে তাদের দাবি। আর এর পাশে আরেকটি প্রাথমিক সরকারি যে শিক্ষক পরীক্ষা যেটি উত্তীর্ণ হয়েছিল 6000-এর বেশি প্রার্থী, যাদেরকে গত সপ্তাহে হাইকোর্টে নিয়োগটি বাতিল করে দিয়েছিল, সেই নিয়োগের পুনর্বহালের দাবিতে শাহবাগে এখানে জড়ো হয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই দাবিতে শিক্ষকরা তারা জড়ো হয়েছেন। এবং এখানে জড়ো হয়েছেন মূলত বেসরকারি যেই হাই স্কুলগুলো রয়েছে, উচ্চ মাধ্যমিক পর্যায়ের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এখানে এসেছেন। দুই পাশেই যারা শিক্ষকরা এসেছেন তারা মূলত তাদের নিয়োগের দাবিতেই তারা এখানে জড়ো হয়েছেন এবং তাদের দাবি হচ্ছে যে সরকার যাতে অনতিবিলম্বে তাদের দাবি মেনে এবং তারা যাতে বৈষম্যের শিকার না হন এবং তারা যাতে চাকরি পেতে পারেন সেই ব্যবস্থা করার জন্য উদ্যোগ নেওয়ার জন্যই মূলত তারা এখানে দাঁড়িয়েছেন। সেই দাবিতেই তারা এখানে কথা বলছেন। এতক্ষণ শাহবাগ থেকে এনটিআরসির নিবন্ধন নিয়ে শিক্ষকদের যে আন্দোলন চলছিল তার সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হাসান। জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতরা ইতিহাসের স্রষ্টা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের সরকারি সহায়তা কার্যক্রম উদ্বোধন করে তিনি এই মন্তব্য করেন। এই সময় প্রধান উপদেষ্টা বলেন, যে জাতি ইতিহাসের স্মরণ করতে পারে না সে জাতির ভবিষ্যৎ নেই। আপনি ইতিহাসের স্রষ্টা, আপনার ছেলে, আপনার সন্তান, আপনার ভাই, আপনি নিজে যিনি আহত হয়েছেন, যারা এখানে আসছেন, তারা ইতিহাসের স্রষ্টা। ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে, টাকা পয়সা দিয়ে হয় না। যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না সে জাতির ভবিষ্যৎ নেই।
আপনারা হলেন সেই জ্বলন্ত জীবন্ত ইতিহাস। 5 আগস্টে ছাত্র জনতাকে গুলি করে হত্যার অভিযোগে আলাদা মামলায় সাবেক 4 মন্ত্রী, এমপি ও পুলিশের সাবেক আইজিপি সহ 22 জনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে। সোমবার আদালতে তুলে যাত্রাবাড়ী থানার পারভেজ মিয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তৃণমূল বিএনপির সভাপতি শমশের মবিন চৌধুরী এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের রিমান্ড আবেদন করে পুলিশ। এ সময় সবাইকে 4 দিনের রিমান্ড দেওয়া হয়। এছাড়া যাত্রাবাড়ী থানার আরেকটি হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের 3 দিনের রিমান্ড দেন আদালত। মোহাম্মদপুরের 2টি মামলায় সাবেক খান ও শাহবাগ থানার মামলায় বরিশালের সাবেক সাংসদ গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। যাত্রাবাড়ী একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা 10 দিন রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত এজাহারের গুণাগুণ দেখে এবং তদন্তকারী কর্মকর্তা দরখাস্তের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরেকটি মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন 7 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। তদন্তকারী কর্মকর্তা দরখাস্তের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে যাতে রিমান্ড বাতিল করা হয় এবং তার জামিনের জন্য প্রার্থনা করি এবং আজকে অন্যান্য আরও 12 জন আসামি আনা হয়েছিল এবং তাদেরকে বিভিন্ন মামলায় রিমান্ড চাওয়া হয় এবং বিজ্ঞ আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন। সুরক্ষা ইস্যুতে এবছর বাবা মায়ের সঙ্গে হজে অংশ নিতে পারবে না শিশুরা। রোববার সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে গালফ নিউজ। প্রতি বছর হজের সময় প্রচণ্ড ভিড়ে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি দেখা দেয়। তাদের নিরাপদে রাখতেই রিয়াদের এই সিদ্ধান্ত বলে জানিয়েছে দেশটির সরকার। সৌদি হজ মন্ত্রণালয় আরও জানিয়েছে, এরই মধ্যে অনলাইনে শুরু হয়েছে 2025 সালের হজের নিবন্ধন। যারা এর আগে কখনো হজে অংশগ্রহণ করেননি, এবছর তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এর আগে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া সহ 14টি দেশের ট্যুরিজম ও বিজনেস ফ্যামিলি ভিসা বাতিলের ঘোষণা দিয়েছে সৌদি আরব সরকার, যা 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে। গাজা উপত্যকা কিনতে এবং এর মালিকানা নিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে ফের বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিউ অর্লিন্সে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, যুদ্ধ বিধ্বস্ত গাজার কিছু অংশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশকে পুনর্গঠনের জন্য অনুমতি দেওয়া হবে। এর আওতায় ধ্বংসস্তূপ ছাড়াও ভালো অংশগুলো ভেঙে ফেলা হবে বলে মন্তব্য করেন তিনি। এছাড়া হামাস যেন কোনোভাবেই আর গাজায় ফিরতে না পারে তা নিশ্চিত করা হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। ট্রাম্পের এসব মন্তব্যের কড়া সমালোচনা করেছে হামাস। গোষ্ঠীটির জানায়, গাজা বেচাকেনার সম্পত্তি নয়, এটি ফিলিস্তিনের ভূখণ্ডেরই অবিচ্ছেদ্য অংশ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।